এই বাজেট অধিবেশনে ব্যাংকের যে বিধ্বস্ত অবস্থা, শুধু ইসলাম ব্যাংক না, এর আগে মার্চ করা হয়েছে 6টা ব্যাংকে, সেখানেও লক্ষ লক্ষ মানুষকে পদে বসিয়ে দেওয়া হয়েছে। তাদের নিজের ডিপোজিট রাখা টাকা এখন তাদের দেওয়া হচ্ছে। এইগুলো সমাধানের কোনো চিন্তা নাই। কোন জায়গায় সন্ত্রাসী কায়দায় কোন ব্যাংক দখল করতে হবে সেই চিন্তা ওনারা মাথায় নিয়েছে। দল হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে, এই ব্যাংকের একজন মালিক হিসাবে, আমার যদি 1 টাকা শেয়ার থাকে আমি এই ব্যাংকের মালিক, আমার যদি 1 টাকা ডিপোজিট থাকে আমি এই ব্যাংকের মালিক। এই ব্যাংকের মালিক হিসাবে আমরা ইনশাআল্লাহ কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। হ্যাঁ, ঘুরে ছাড়বেন, গ্যাস ছাড়বেন, ছাড়েন, হয়তো আমাকে আপনারা রাষ্ট্রপতি দেখবেন, এই করে দেবেন, জাতির জন্য দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রয়োজনে বুক খুলে দিয়ে বলবো যে আর কাউকে মারবে না, আমারই শুধু মারবে, আর বাকি সবাইকে অধিকারটা দিয়ে দেয়। ওইখান থেকে সন্ত্রাসী কায়দায় ব্যক্ত, পলাতক, পরিত্যক্ত বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে এখানে বসিয়েছেন, ওকে সরা। এমপিকে জোর করে ভয় দেখিয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তার পদত্যাগপত্র নিয়ে রাতের অন্ধকারে মিটিং করে কবুল করেছেন। আসলে আমি বুঝতে পারতেছি না এটা রাতের সরকার। গত পরশুদিন তেলের দাম বাড়াইছে মধ্যরাতে, মানুষ যখন ঘুমিয়ে পড়ছে তখন। আবার এখন দেখি যে বোর্ড মিটিং করে ব্যাংকের সবচেয়ে বড় অঙ্কের, এটাও রাতের বেলা। এরা কি দিনের আলোকে ভয় পায়? রাতের কামলা তো অন্য একটা সম্প্রদায়। ভালো মানুষ রাত্রে ঘুমাবে শান্তিতে, পরের দিন কাজ করবে দিনের বেলা। বাজেট অধিবেশন সামনে, তেল সংকট মোকাবেলার জন্য, জ্বালানি সংকট মোকাবেলার জন্য কমিটি হয়েছে। যদি দাম বাড়ানোর কোনো বাস্তব প্রয়োজন থাকে সব কমিটিতে আলোচনা হোক, তারপরে সংসদে আসুক, বাজেট অধিবেশনে আলোচনা করা হোক। এই কেবল গত মাসে 8 থেকে 12% দাম বাড়ানো হয়েছে। এই মাসে আবার প্রায় 5 টাকা করে 3টা আইটেমের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ যাবে কোথায়? জনগণের আজকে সেই অনুযায়ী বাড়ানোর সরকার কোনো উদ্যোগ নিয়েছে? বেকারত্বের মিছিল দিন দিন বড় হচ্ছে, মানুষরা নিজের তরল অর্থ ভেঙে খেতে বাধ্য হচ্ছে। এটাও যখন শেষ হয়ে যাবে এই মানুষ যাবে কোথায়? 1.5 কোটি মানুষকে আপনারা বলেছেন কর্মসংস্থান করে দেবেন। আমরা সেই কর্মসংস্থানটা দেখতে চাই, তবে অবশ্যই এই কর্মসংস্থান বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বালুমহাল, জলমহাল, এই ধরনের জায়গায় আমরা দেখতে চাই। আমরা সত্যিকারের কর্মসংস্থান দেখতে চাই। চাঁদাবাজির টিকিট অথবা কার্ড হাতে তুলে দিয়ে সেই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে চাঁদাবাজের দেশ বাংলাদেশ হয়ে যাক, এটা আমরা চাই না। সংসদে অনুরোধ করেছিলাম যে আসেন এই 300 জন এমপি মিলে ওয়াদা করি যে আমরা কোনো চাঁদাবাজি বরদাস্ত করবো না, নিশ্চিহ্ন করবো। তাহলে দেখবেন কালকে থেকে বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। আমাদের এইদিকে সবাই টেবিল চাপাই, ওইদিকে দেখে আর চাপাই না। তার মানে হচ্ছে সরষাতেই যদি বুথ থাকে তাহলে বুথ তাড়াবে কে? তবে হ্যাঁ, মানুষ কিন্তু জেগে ওঠা শুরু করেছে। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব, এতে যে যাই করুক ওগুলা পরোয়া না করে সামাজিক এই বেদি থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া এই বাংলাদেশকে নিয়ে সামনে আগানো সম্ভব নয়। চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, জিনিসপত্রের দাম 3 ভাগের 1 ভাগ অটোমেটিক্যালি কমে যায়। ভাই আপনার কার্ডের তো তখন প্রয়োজন হবে না, আপনি কার্ড দিবেন 2000 টাকা, আর এই মানুষের পকেট টাকা হবে 20,000 টাকা। এই মানুষ বাঁচবে কিভাবে? আমরা তো চাই না। আর কার্ড যদি দিতে হবে সংসদে আলোচনা করতে, কেউ তো নিজের পকেটের টাকা দিচ্ছেন না, জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছেন। তাহলে সেই কার্ডগুলো পাওয়ার ক্রাইটেরিয়া, দেওয়ার ক্রাইটেরিয়া, প্রয়োজনীয়তা সব বিবেচনা নিয়ে আলোচনা বসুন দেখি। ভালো জিনিস হবে, আমরা তো কথা দিয়েছি যে আমরা সমর্থন দিব, সহযোগিতা হবে, কিন্তু তাও না, ওই শুরু হয়ে গেছে সব। হ্যাঁ, শুরু করতে করতে হয়তো এমন অবস্থা হবে যে স্বৈরাচারী কায়দায় যদি আমার দেশকে স্বাধীন করার কোনো দুঃস্বপ্ন ওনারা দেখেন, তাহলে ওনারা সব দিক নিয়ন্ত্রণে এখন যেভাবে নেওয়া শুরু করেছেন নিবেন। কিন্তু মনে রাখবেন যে ছিদ্রটা দিয়ে পতন হবে ওটাই শুরু করা থাকবে ইনশাআল্লাহ।
ওই ছিদ্রের মুখ বন্ধ করতে পারবে না। এবং যদি 24 থেকে কোন শিক্ষা এই জাতির আমাদের সবার না হয়ে থাকে তাহলে এটা দুর্ভাগ্য। যদি জুলাই থেকে শিক্ষা না হয় এটা দুর্ভাগ্য। জুলাই কিন্তু প্রয়োজনে বারবার ফিরে আসবে। তবে আমরা চাই না এইভাবে অপকর্মের, দুঃশাসনের, ফেসিজমের প্রতিবাদ করতে গিয়ে মূল্যবান জীবনগুলো এইভাবে চলে যায়। এটা আমরা চাই। জীবন যদি দিতে হয় তাহলে দেশের সীমান্ত, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে জীবন দিতে হবে। এই চুরুদের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়া এটা দুঃখ। এখন আমাদেরকে দেখবেন যে গুপ্ত বলা হয়, তাই না? তাই বলেছিলাম যে গুপ্ত তো অবশ্যই, তবে দেশের ভিতরে গুপ্ত ছিলাম, বাইরে যাইনি। গুপ্ত তো অবশ্যই 3 বছরের মধ্যে জেলে ছিলাম, গুপ্ত ছিলাম, তো ওটা তো গুপ্তই। তো ওই রকম গুপ্ত দেখেই তো লড়াই করে এই দেশটা মুক্ত হয়েছে। আমরা ইনশাআল্লাহ এই দেশেই থাকবো। এই দেশে থাকার নাম যদি গুপ্ত হয় তাহলে অবশ্যই আমি গর্বিত গুপ্ত। দেশ ছেড়ে নিরাপদ আশ্রয় থাকার নাম যদি বিরক্ত হয়ে থাকে তো এটা ওই বিরক্তকে ঘৃণা। রাজনীতি করতে হলে দেশের মানুষকে ধারণ করে করতে হবে। সুদিনে যেমন থাকবো ইনশাআল্লাহ দুদিনেও তেমন থাকবো। দেশ ছেড়ে পালাবো না ইনশাআল্লাহ। আল্লাহ হায়াত যতদিন রেখেছেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাবো ইনশাআল্লাহ। নতুন করে পাওয়ার কিছু নাই। আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমি সংগঠনটির মেইন লোক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছেন, বলেছিলাম সরকারের সুযোগ সুবিধার যতটুকু না নিয়ে পাল্টে চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমরা তো গাড়ি দিচ্ছি না। এর সাথে সংসদ অধিবেশনে উপস্থিত হওয়ার জন্য একটা রিমুনারেশন আছে, সংসদের কমিটি বৈঠকের রিমুনারেশন আছে। আমার জন্য স্বাভাবিকভাবে সরকারি প্রটোকল অনুযায়ী একটা গাড়ি আছে, ড্রাইভার আছে, তেল আছে, মেনটেনেন্স আছে, সব কিছু আছে। আমি লিখিত জানিয়ে দিয়েছি আমি এর কিছুই নেব না এবং আমি নিচ্ছি না। তাকে আমার মেইন রিমুনারেশন একজন আমার বিরোধী দলের নেতা হিসেবে একটা রিমুনারেশন আছে। এটাও আল্লাহর মেহেরবানিতে সংসদীয় এলাকার একটা বড় মাদ্রাসাকে আমি এটা আলহামদুলিল্লাহ ওয়াকফ করে দিয়েছি। প্রতি মাসে ওই অ্যামাউন্টটা ওঠো তাদের অ্যাকাউন্টে চলে। আমি বলেছিলাম কতটুকু না নিয়ে পাই আল্লাহ যেন এই কথাটার উপর আমাকে টিকে থাকার তৌফিক দান। কারণ এইগুলা পাওয়ার আগেও তো আল্লাহ আমাকে চালাইছেন, তাইলে এইগুলো এখন নিতে হবে কেন? তবে আমি আমার সহকর্মী সদস্যবৃন্দকে বলে দিয়েছি আপনারা নেবেন। আমার ব্যাপার আপনাদের ব্যাপারে এক না। আমি সংগঠনের প্রধান হওয়ার কারণে আমার মুখে যে কথাটা বের হয়েছে এটা শতভাগ আমাকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা এটা বলেন নাই, আমি দায় নিয়ে বলেছি। গাড়ি তো কেউ নেবেন না, বাড়িও কেউ নেবেন না, কিন্তু রিমুনারেশনের এই বৈধ অংশটা তারা নেবেন। তাদেরকে নিতে হবে। আমাদেরকে জানি তারা বড় কষ্ট ছিল। আমি জানি তারা সরকারি অর্থের উপরে হাত দিবেন না। বিজিএফ এইটা সেটা অনেকগুলো অনুদান আছে না, কোন কমিশন খাবেন না এবং হাতও দেবেন না। কিন্তু জনগণের সাথে চলতে গিয়ে তাদেরকে খরচ করতে হবে। উৎসাহিত করছি, সরকারের যেটুকু বৈধ পাবেন ওটা খরচ করবেন, তার সাথে আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকে তাহলে নিজেরটাও যোগ করে খরচ করবেন। চেষ্টা করছি আপনাদের ভাইরা, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সততার পর এই ৭৭ জন মানুষকে টিকে থাকার তৌফিক দেয়। আমাদের বোনেরা ঢুকেছেন, আল্লাহ তাদেরকেও যেন সেই শক্তিটা দান করবে। তারা বলেন যে অলরেডি অধিবেশনে 2টা মতভেদ প্রস্তাব আলোচনা হয়ে গেছে, আর আমরা দিতে পারছি না। আপনি 68 মিনিটে একটা নোটিশ দেন, সেখানে আধা ঘন্টা সুযোগ পাবেন।
বার্গেনিং করে শেষ পর্যন্ত স্থির হলো 1 ঘন্টা। অবশ্য আলোচনা হয়েছে আমাদের, সেই আলোচনার পরে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে একটা কমিটি সরকারি দল বিরোধী দল মিলে করা হোক। আমরা অবশ্য সমসমান সদস্য বলি না। পরের দিন প্রধানমন্ত্রী মহোদয় এসে বললেন যে আমরা প্রস্তাব দিচ্ছি কমিটি হবে 5 জন আমাদের থেকে, 5 জন বিরোধী দল থেকে। এই আমাদের 5 জন বিরোধী দলীয় নেতার প্রতি আমাদের অনুরোধ, তিনি যেন তাদের 5 জন দিয়ে কমিটিটা কমপ্লিট করা শুরু করে। আমরা অভিনন্দন জানালাম। সন্ধ্যায় আমরা কমিটির 5 জনের নাম দিলাম। স্পিকার মহোদয় পুরা কমিটির নাম ঘোষণা করলেন, তাদের টার্মস অফ রেফারেন্স কিছু ঠিক করে দিলেন। তারা বসার আগেই পরের দিন এরপরের দিন চিত্র সম্পূর্ণ পাল্টে গেল। এখন সরকারি দলের কেউ কেউ বলতে লাগলেন যে এতদিন আমরা দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ যে চিত্র দেখেছি রাস্তা, এটা স্বাভাবিক ছিল না, এটা অস্বাভাবিক ছিল, এটা জামাত উস্কাই দিয়েছিল মানুষ। আচ্ছা বলেন, এই হাজার হাজার গাড়ি ঘোড়া মোটরসাইকেল, এরা সবাই কি বেবুঝ যে আমরা উস্কাই দিয়ে তারা ওখানে গিয়ে 19 ঘন্টা 20 ঘন্টা বসে থাকবে? এমনকি মানুষকে চোর সাব্যস্ত করা হবে। বলা হলো যে এই ক্রাইসিসটা আরেকভাবে তৈরি করা হয়েছে, একটি বারবার গিয়ে তেল নেয়। আমরা যখন ওই চালক অথবা মালিক ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই কয়বার দিনে তেল নেন, ওই ভাই একবার নিতেই মাথা খারাপ, আর কয়বার প্রশ্ন করতেছে বলে আমাদের সংসদে বলতেছে আসলে নাকি বারবার নেই। একদিকে জনগণকে রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে, আরেকদিকে জনগণকে চোর সাব্যস্ত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ কি হল, সমাধান হল। তবে আমি সংসদে দাঁড়িয়ে বললাম যে এখানে নতুন করে তেলের কোনো নহর বয়ে যায়নি। মূল বিষয় হইল জনগণের আস্থা তৈরি হয়েছে। যখন বিরোধী দলকে সম্পৃক্ত করা হয়েছে তখন জনগণ বুঝতে পেরেছে যে চোররা এখন আর চুরি করে পার পাবে না। গোয়াল করে বাস জালের নিচে, মাটির নিচে, বিভিন্ন গ্রামে ট্রামে বিভিন্ন জায়গায় যারা অবৈধ হয় দলীয় আন্দোলন নিয়ে মজুর গড়ে তুলেছিল, 1 টাকার তেল 3 টাকায় বিক্রি করেছিল, তারা তখন ভয়ে শঙ্কিত হয়ে গেছে যে এই অপকর্ম আর করা যাবে না। তখনই স্বাভাবিকভাবে এই সমস্যা চলে গেছে। এই কথা তারা পরে অবশ্য কিছু লোক বলেছে যে তাদেরকে সম্পৃক্ত করার কারণে যদি এই সমস্যার সমাধান হয়ে যায়, জ্বালানি সমস্যা, তাহলে তাদের হাতে দায়িত্ব দিয়ে তোমরা চলে যাও, দেশের সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা ওটা বলতে চাই না। আমরা বলতে চাই জাতিকে আর বিভ্রান্ত করবেন না। নির্বাচনের আগে বলবেন গণভোট চাই, নির্বাচনের পরে বলবেন যে নির্বাচন হবে না এই আশঙ্কায় আমরা বলেছিলাম গণভোট চাই। এটাকে সুস্পষ্ট করা যেন। সম্মানিত ভাইয়েরা, বিশ্ববিদ্যালয়ের বিসি, জেলা পরিষদের প্রশাসক, তারপরে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন জায়গায় এখন এমন সব লোকদেরকে বসানো হচ্ছে আসলে যারা বিভিন্ন ধরনের অনিয়ম অপকর্ম করে দেশে আগে 11টা পর্যন্ত বাড়ছিল, এখন 12:30 হয়ে গেছে। আমরা কি করবো এখন? জনগণ এবং বিরোধী দল আমরা বসে বসে অপেক্ষা করবো যে দেখি এটা কি করে। বাড়িতে চুল ঢুকেছে, একজন বলতেছে চুল তো তোমার ঘরে ঢুকেছে, দেখি এটা কি করে। এরপরে সে যখন আস্তে আস্তে সিন্ধুকের মানে লকার ভেঙে ঢুকেছে, দেখি ওটা কি করে। এরপরে যখন নিয়ে যাচ্ছে বলে যে দেখি ওটা কি করে। যখন সীমানার বাইরে চলে গেছে, ও মাই আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও। তো চোর তো ধরতে হবে। আগের অপকর্মের সাথে আমি কারো কোনো অপকর্মের তুলনা করার পক্ষে আমি নেই। ওরা বাংলাদেশকে শেষ করে দিয়েছে, আর এরা এসে তাদের এখন প্রধান অনুসরণ করতেছে, একই রাস্তায় হাঁটতেছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু সংসদ যতদিন থেকে থাকবে, আমরা সংসদে আমাদের লড়াই আমরা চালিয়ে যাবো, কেউ আমাদেরকে বিরত রাখতে পারবে ইনশাআল্লাহ। আমরা কিছু কথা বলেছিলাম, অভিনন্দন জানাই তার সে অনুসরণ করেছেন। নির্বাচনের আগে আমরা বলেছিলাম আমরা নির্বাচিত হলে ট্যাক্সি গাড়ির সুবিধা নেব না এবং সরকারি কোনো পদ আমরা নেব। তারা নির্বাচিত হওয়ার পরেই থাকবে, আগে বলুক পরে বলুক বলেছেন, তাই তাদের চলবে। জাতীয় সংসদে এটি
সবাই ইয়া করে আমরা পাশ করেছি যে ওই গাড়ির সুবিধা দেওয়া যাবে না, বাড়িটা আশা করি এখন নিতে চাইবে না ইনশাল্লাহ। অনেকে বলে যে বিরোধী দলের নেতা বাড়ি আপনি নিলেন কেন? ভাই এটা আমাকে দান করে দিয়েছেন, এটা তো দিচ্ছে সরকারি কাজের জন্য। এটা যখন সংসার শেষ সেই দিন অটোমেটিক্যালি এই বাড়িরও অধিকার আমার শেষ, এটা থাকবে না। এখানে আমি বসবাস করার জন্য এই বাড়িতে আমি যাবো না। আমি একজনকে বলেছিলাম, আপনারা বলেন যে আমরা সংসদে ঢুকেছি বিরোধিতা করার জন্য, বিরোধিতা তো করবোই। ওই বাড়ির কালা লাল করছেন ওটা সারা করে দিত। লাল মানে হচ্ছে বিপ্লব, লাল মানে হচ্ছে সংগ্রাম, লাল মানে হচ্ছে অন্যায়ের প্রতিবাদে রক্ত হয়ে যাবে। দোয়া করবেন ওই ঘরের কালারের মর্যাদা যেন রক্ষা করতে হবে। আমাদের শিক্ষা বিধ্বস্ত, আমাদের পররাষ্ট্র নীতিগুলোর পথ, এই সব কিছুতেই হাত দিতে হবে ইনশাআল্লাহ। আমরা বিরোধী দলে আছি, অসুবিধা নাই। বিরোধী দলও একটা দল, বিরোধী দল সরকারের একটা অংশ, সরকারের অন্ধ আনুগত্যের জন্য ভালো কাজের সহযোগিতা আর মন্দ কাজের বিদ্রোহ, এটাই চলবে ইনশাআল্লাহ। মন্দ কাজ হলে কোনো ছাড় দিয়ে আমরা কথা বলবো না। এই সংসদের ভিতরে দুই একজন দুঃসাহস দেখতে বলেছেন, যদি বিরোধী দল মানে ওনাদের ইচ্ছার মতো যদি কিছু না করে, অন্যদিকে উল্টাপাল্টা করে, তাহলে এই হবে ওই হবে। এখন বলেছিলাম যে এই ওই দেখতে দেখতেই বাংলাদেশ ৫৪ বছর এখানে এসেছে। নতুন করে এই ওয়ের ভয় আমাদেরকে দেখাবেন না। আর যদি দেখতেই দেখবো, জনগণের প্রয়োজনে আরেকবার দেখবো, জনগণের প্রয়োজনে ইনশাআল্লাহ ১০০ বার দেখবো প্রয়োজন। তারপরে এখান থেকে আমরা পিছু পাবো না। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ৬৮ জন নির্বাচিত দলীয় সংসদ সদস্য যারা, এর মধ্যে মাত্র ৪ জনের পুরানা অভিজ্ঞতা আছে, বাকি আমরা সবাই নতুন। মাঝে মাঝে দেখেন না যে আমাদের সংসদে অনেক সংশোধন আমরা প্রয়োগ করে ফেলি, এটা নতুন হওয়ার কারণ। আর একটা কারণ হলো যে গত ২০১৪ সাল থেকে শুরু করে ১৪, ১৮, ২৪ তিনটা ইলেকশন হয়েছে, এগুলো কোনো ইলেকশনের রাত ছিল, যার কারণে সংসদীয় রাজনীতির কোনো চর্চা সংসদের ভিতরে নেই। এবার আমরা গিয়ে বলেছিলাম গালিগালাজ ইকরামি বন্ধ করা দরকার, মানুষের চরিত্র বন্ধ করা দরকার। সংসদের প্রতিটি মিনিট যখন সংসদ চালু থাকে ১,৭৬,০০০ টাকা খরচ। চিন্তা করেন একটা দিন যদি ৫ ঘন্টা সংসদ হয় তাইলে কত কোটি টাকা এখানে খরচ প্রতিদিন। এটা আমরা যারা সংসদ সদস্য হিসেবে সেখানে আল্লাহর ইচ্ছায় দিয়েছি, এটা আমাদের বাপ দাদার টাকা না। এই টাকাটা এদেশের ১৮ কোটি মানুষের টাকা, গরিব ফকির আমির সবার টাকা, শিশু থেকে বৃদ্ধ সবার টাকা। সেই টাকায় যে সংসদ চলে, এটা তামসা করা যায় না। তামসা যদি কারো করার ইচ্ছা থাকে, আগের মতো নাচ গান করার ইচ্ছা থাকে, নিজের বাপের টাকায় একটা ওপেন এয়ার স্টেজ বানায় সেখানে গিয়ে করে সংসদের ভিতরে। আলহামদুলিল্লাহ তার অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু শেষ হয়ে যায়নি। রোগের এই উপসর্গ এখনো কিছু রয়ে গেছে। আমরা আশা করবো আগামী দিনগুলোতে এটাও শেষ থাকবে। দায়িত্ববোধ নিয়ে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি ইনশাআল্লাহ। বিরোধী দলের থেকে ও সরকারি দলের স্টিয়ারিং করে দিতে পারবো। আর যদি দেখি পারছি না, তাহলে ওই দুষ্ট গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে বলবো, স্টপ হিয়ার, ডোন্ট প্রসিড ফার্দার, তোমাদেরকে আর সামনে আগামী দেওয়া হবে না। আমাদের প্রয়োজনে হাত পাড়িয়ে সহযোগিতা করেন, বিপদে আমাদের পাশে দাঁড়ান। আমরা এর জন্য অবশ্যই কৃতজ্ঞ। এর কোনো যাচা আমাদের হাতে নাই, প্রতিদান আল্লাহ তাআলার দরবারে। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে প্রতিদান দেন এবং সম্মানিত করেন। সিলেটের মানুষের যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য রক্ষা করে ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব। আপনারা পাশে থাকবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের কাছে চাই এই সহযোগিতা করতে চাই। লাস্ট একটা কথা বলে বিদায় নিতে চাই। যদি আপনাদের বিবেক সাক্ষী দেয় জামাত ইসলামী দেশ, দেশের জনগণ এবং হকের পক্ষে আছে, তাহলে আমি প্রাণ বলে আপনাদেরকে দাওয়াত দিই যে আসুন এই সংগঠন আপনাদের সঙ্গে। যারা সরাসরি সম্পৃক্ত হননি তারা হন, তার দায়িত্ব নেই।
আপনাদের মেধার যোগ্যতাকে জাতির জন্য কাজে লাগান, ইনভেস্ট করেন। যে কাজ আমার দ্বারা হচ্ছে না, আল্লাহ চাইলে সেই কাজ আপনার দ্বারা হয়েছে। এই জন্য আমরা প্রাণ বলে দোয়া করি, আহ্বান জানাই যে আমাদেরকে আপনারা সম্পৃক্ত হয়ে আরো বেশি সহযোগিতা করুন। এই সিদ্ধান্ত নিতে যদি সময় লাগে অসুবিধা নেই, আমাদের ভালো কাজে সহযোগিতা করুন, মন্দ কাজে আমাদের সমালোচনা করুন, ওইটাও একটা সহযোগিতা। তবে সমালোচনাটা ইনসাফের ভিত্তিতে করবেন। আমি যে ভুলটা করিনি ওটা আমার নামে কেউ চালান দেবেন না। আমি যে ভুলটা করেছি ওটা ধরে আমাকে সোজা করে দেবেন, ওটাই হচ্ছে আসল সমালোচনা। যদি এটা হয় তাহলে আপনি বন্ধুর কাজ করবেন। আমার ভুল দেখে আপনি নীরব থাকলেন, আপনি আমার ক্ষতি করলেন। ওই ভুলটা আমার মধ্যে থেকে গেল, সংশোধনের আমি সুযোগ পেলাম না, এর দ্বারা জাতি ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি সমালোচনা করেন, আমি জেগে উঠবো, আমি সংশোধন হব, বিশাল একটা উপকার হবে। এটাই সঠিক বন্ধুত্বের পরিচয়। আমরা সেই বন্ধুত্বটা, ভালোবাসাটা আপনাদের কাছে আসা। প্রিয় দেশের জন্য দোয়া করবেন। আগামী সেশনটা প্রথম সেশনের মতোই গুরুত্বপূর্ণ। আগামী 1 বছরের জন্য এখানে জাতির বিভিন্ন কর্মকাণ্ডের সিদ্ধান্ত গৃহীত হবে। এটা শুধু যুগ বিয়োগ বিলানোর কোন অধিবেশন নয়, জমা খরচের অধিবেশন। এই অধিবেশনটা হচ্ছে জাতির কপাল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার অধিবেশন। সৎ এবং সততার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে যদি প্রয়োজন বিবেচনায় সেটা নেওয়া যায়, আলহামদুলিল্লাহ জাতি উপকৃত হবে। আমরা বিরোধী দল থেকে এটা চেষ্টা করব। সরকারি দল ভালো করলে আবারও বলছে সহযোগিতা করব, বন্ধ করলে অবশ্যই বিরোধিতা করবো, যেখানে যতটুকু প্রয়োজন সেখানে কোনো ছাড় নয়। বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাবে। দারুণ আশাবাদী এই বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ। কারণ দেশের জনগণ পরিবর্তন চায়, আমাদের প্রিয় যুব সমাজের পরিবর্তন চায়। আমরা যুব সমাজকে নিরাশ করবো না ইনশাআল্লাহ। এই জাতি তাদের দায়িত্ব এই যুব সমাজের হাতে তুলে দেবো, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। এরা ককপিটে পিঠে বসবে এবং এই জাতিকে চালাবে। আমরা প্যাসেঞ্জার সিটে বসে তাদের জন্য দোয়া করবো, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যুবকরা যেন এটার জন্য তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় দেশটাকে হেফাজত করুন। এই দেশকে ভালোবেসে, গভীর ভালোবাসা নিয়ে আমরা যাতে সবাই মিলে সমবেতভাবে দেশটা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। 47 আমাদের বীর, 71 আমাদের অহংকার, 24 আমাদের পরিবর্তনের দিক নির্দেশনা। যা প্রত্যেকটা পয়েন্টের গুরুত্ব যার যার কাছে, একটাকে অস্বীকার করে আরেকটা হবে না। আমরা তিনটাকেই সম্মান করি, তিনটাকেই ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমাদেরকে কেউ কেউ বিভিন্ন তকমা দেয়, উই ডোন্ট কেয়ার ফর দ্যাট। আমরা শুধু কেয়ার করি যে আমার বিবেকের কাছে আমি হেরে গেলাম না জিতে গেলাম। যদি বিবেকের কাছে জিতে যাই, যে যাই বলার বলতে থাকুক, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।